আমরা দেখেছি যে আরিফিন শুভ সে এত সম্ভাবনাময় একজন হিরো ছিল যে ইন্ডাস্ট্রিকে প্রায় হারিয়ে দিয়ে যাচ্ছে শুধু অভিনয় না করার কারণে। মানুষ কতদিন মনে রাখে এই শাকিব খানের পাঁচে সালাম করার পর কিন্তু আবার লাইমলাইটে এসছে। তার মানে দেখা গেল যে শাকিব খানের পা থেকে মাথা অব্দি যা হয় সবই লাইমলাইটে আসার মতো। শাকিব খানের পা থেকে মাথার চুল পর্যন্ত যেখানেই আপনি হাত দিবেন সেখানে আপনার লাইমলাইটে আসবেন, সেখানেই ঝড় হবে, সেখানেই তুফান হবে। আর যে এই কথাটা বলেছে উনি, আমি জানি না আসলে উনি মানুষকে কতটুকু সম্মান করে, কতটুকু উনি সম্মান দেয়, এটা আমি সন্দিহান। আমার কাছে এটা একটা আমি ওনার অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু উনি কাউকে আসলে তোয়াক্কা করে কথা বলে না। উনি সবাইকে একটু অসম্মানজনকভাবেই ট্রিট করে। Hello friends, this is Asif Adnan and you are watching Asif Adnan Show. আজকে আমাদের সাথে আমাদের গেস্ট হিসেবে আছে জুয়েল শরীফ, একাধারে ডিরেক্টর এবং অ্যাক্টর। জুয়েল শরীফ ভাই, স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আমাদের আলোচিত মামা, আমাদের ইকবাল মামা, একটা বিষয় নিয়ে উনি কথা বলছে, সেটা হচ্ছে যে ওনার ধারণা আরিফিন শুভ শাকিব খানকে যে পায়ে ধরে সালাম করেছে সেটা ঠিক হয়। এর কারণ হিসেবে উনি দুইটা কারণের কথা বলেছে। এক নম্বর কারণ হচ্ছে যে আরিফিন শুভ যেহেতু বঙ্গবন্ধুর বায়োপিক করেছে এবং সেই ছবিটার ভ্যালু প্রায় 70 কোটি, সেই ছবির হিরো হিসেবে তার উচিত হয়নি অন্য কারো হিরোর পা ছুঁয়ে সালাম করার বিষয়। আরেকটা কারণ উনি বলেছে সেটা হচ্ছে যে আমাদের ইসলামেও নাকি পা ছুঁয়ে সালাম করার ব্যাপারে নানাবিধ নিষেধাজ্ঞা আছে। উনি যদি শিওর না, তবু উনি এটা বলেছেন। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর প্রশ্ন করেছেন। এখানে দুইটা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আরিফিন শুভ অনেক বড় মাপের একটা ছবি করে ফেলেছে। তো সে এত বড় একটা ছবি করেছে, সেটার জন্য কিন্তু সে শাকিব খানের থেকে অনেক বড় সিনিয়র হয়ে গেছে এমনটা কিন্তু না। আরিফিন শুভ হচ্ছে খুব ভালো একটা ছেলে এবং পলাইট। আমি যতটুকু সম্পর্কে শুনেছি, আমার সাথে ওইভাবে কাজ হয় না, তো তার ভেতরে সম্মান করাটা, রেসপেক্ট করাটা অনেক বেশি কাজ করে, যে কারণে সে তার সিনিয়রকে সম্মান করতেই পারে। হ্যাঁ, আর শাকিব খান আসলে আমাদের বাংলাদেশের এখন বর্তমান সিনেমার সুপারস্টার। তাকে সম্মান করাটা আমি মনে করি একদিক থেকে আরিফিন শুভ জুনিয়র, বয়সও জুনিয়র, কাজেও জুনিয়র, সব দিক থেকে ঠিক আছে। গুরুজনদেরকে সম্মান করা যায়, এটা আমি দোষের কিছু দেখি না। আর যে এই কথাটা বলেছে উনি, আমি জানি না আসলে উনি মানুষকে কতটুকু সম্মান করে, কতটুকু উনি সম্মান দেয়, এটা আমি সন্দিহান। আমার কাছে এটা একটা আমি ওনার অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু উনি কাউকে আসলে তোয়াক্কা করে কথা বলে না। উনি সবাইকে একটু অসম্মানজনকভাবেই ট্রিট করে, যেটা আসলে ঠিক না। তো যাকে যেইটুকু সম্মান করা দরকার, আমার মনে হয় সেটা শিল্পী হোক বা সাধারণ মানুষ হোক, সবারই এটা করা উচিত। আর শাকিব খান এটা ডিজার্ভ করে। শাকিব খান এটা ডিজার্ভ করে, শুধু সে সুপারস্টার সেই অর্থে না, সে একজন গুরুজন, সে আরিফিন শুভ সিনিয়র এবং দীর্ঘদিন যাবৎ সে হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় অবদান রেখে যাচ্ছে। আর যেটা আমি এখন মনে করি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা টোটালি ধরে রেখেছে আমাদের সুপারস্টার শাকিব খান। তো শাকিব খানের অবদানকে সম্মান করাটা বা তাকে সম্মান করাটা এটা দোষের কিছু না। গুরুজনকে পা ধরে সালাম করা যায়, এটা কোনো ব্যাপার না। এটা আমি মনে করি এটা আসলে উনি যে কথাটা বলছে এটা অবান্তর একটা প্রশ্ন। তুফান 2 আসছে, অলরেডি তুফান ইন্টারন্যাশনালি রিলিজ হয়েছে, এরপর তুফান 2 আসছে। এটা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল প্রযোজক পরিচালক তুফান নিয়ে বলেছে আগামী 25-এ যখন তুফান রিলিজ হবে তখন তুফান 2 দেখে মানুষের মাথা ঘুরে যায়। এছাড়া বলা হয়েছে আরফান নিশো কি তুফান 2-তে থাকবে কিনা। তো যদি এমন হয় শাকিব খান, আরফান নিশো, শাকিব খান, চঞ্চল চৌধুরী, শাকিব খান, মোশাররফ করিম যদি হয়, তাহলে আমাদের ফিল্মিংটা সমৃদ্ধ হবে। তারা
প্রতিযোগিতামূলক অভিনয় করবে, বাণিজ্যিক কাজের প্রত্যেকের একটা ফ্যান ভ্যালু আছে, ফ্যান বেজ আছে। এই ফ্যান বেজ বাংলা চলচ্চিত্রে যদি নাটকের মতো করে চলচ্চিত্রে চলে আসে, তাহলে তো এই ইন্ডাস্ট্রি লাভবান হবে। নিশু যদি কাজ করতে চায়, সেটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে ধরেন এই পর্যন্ত যারা কাজ করেছে আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে, ধরেন চঞ্চল চৌধুরী আসলে একজন ক্লাসিক অভিনেতা, তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তাকে আসলে যেই ক্যারেক্টারই তাকে দেওয়া হয় সেই ক্যারেক্টারই সে কিন্তু করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই ক্যারেক্টারটা সে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এখন এই পর্যন্ত যতগুলো উনি ক্যারেক্টার করেছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং সেটা পেরেছে। এবং পাশাপাশি ধরেন তুফান ছবিতে আমাদের ফজলুর রহমান বাবু, তার কথা আসলে সবাই জানে। সে যেই ক্যারেক্টারে এই আর্টিস্টটাকে ও যেই ক্যারেক্টারে ফেলা হয় সেই ক্যারেক্টারে সে ফাটিয়ে ফেলে এক কথা। তো আমাদের সুপারস্টার শাকিব খানকে বেস করে যারাই তার সাথে কাজ করতে আসবে, শুধু ছবিটাই সমৃদ্ধ হবে না, শাকিব খান সব সমৃদ্ধ হবে না, যারা কাজ করবে তারাও সমৃদ্ধ হবে এবং দেশও ভালো একটা কাজ পাবে এবং ভালো ইন্ডাস্ট্রিটা এগিয়ে নিতে পারবে। ইন্ডাস্ট্রিটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আর এই ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশোর মতন যারা অভিনেতা আছে বা আমাদের চঞ্চল ভাই, মোশাররফ করিম, ওনাদের মতন যারা বিগ অভিনেতা স্টার যারা, তাদের অবশ্যই একসাথে কম্বাইনলি কাজগুলো করা উচিত। এবং চঞ্চল ভাই কিন্তু একটা উদাহরণ তৈরি করলেন। চঞ্চল ভাই ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো একটা খুঁতখুঁতে অভিনেতা এবং সম্ভবত উনি জাতীয় পদকও পেয়েছেন। এইরকম একটা লোক যদি মানে নন কমার্শিয়াল ছবির অ্যাক্টর বা ওনারা নাটকের অ্যাক্টর, তারা যখন শাকিব খানের সাথে একটা কমার্শিয়াল সুপার কমার্শিয়াল সিনেমাতে নাচ গানে ভরপুর একটা সিনেমাতে কাজ করে এবং তারা প্রত্যেকেই যেইটুকু ব্যক্তির কাজ ছিল এবং এইখানে কিন্তু তাদের কারো ব্যক্তি অনেক দূর ছিল না, খুব ছোট ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এইটুকু চরিত্র করে তারা যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, তাদের অভিনয়ের গুণে, তাদের অভিনয় মুন্সিয়ানা, এই যে চঞ্চল ভাই যে একটা উদাহরণ তৈরি করলো, আমাদের তো মনে হয় এখন মোশাররফ ভাইয়েরও উচিত এই উদাহরণ তৈরি করা, আফরান নিশোরও তৈরি করা, তারপর হচ্ছে আরিফিন শুভরও তৈরি করা। মানে মাল্টি কাস্টিং হলে যে একটা সুপার বাম্পার সিনেমা হতে পারে তুফান তার প্রমাণ। এবং তুফান 2 হোক বা অন্য কোনো ছবিতে হোক বা টর্নেডো হোক, সেখানে মাল্টি কাস্টিং হওয়া উচিত। একবার আমরা শুনেছিলাম যে সাইমন এবং বাপ্পি, আরো 10 বছর আগের কথা, জয়ের একটি শোতে, জয়ের একটি শোতে বাপ্পি কিন্তু সাইমনের সাথে কাজ করতেই চায়নি, যদিও সাইমন সেই সময় কাজ করতে চেয়েছিল, কিন্তু বাপ্পি কাজ করতে পারে বরঞ্চ আজ বাপ্পি মার্কেটে নাই। আমরা দেখেছি যে আরিফিন শুভ, সে এত সম্ভাবনাময় একজন হিরো ছিল যে ইন্ডাস্ট্রিকে প্রায় হারিয়ে দিয়ে যাচ্ছে শুধু অভিনয় না করার কারণে। মানুষ কতদিন মনে রাখে এই শাকিব খানের পাঁচে সালাম করার কিন্তু আবার লাইমলাইটে এসছে। তার মানে দেখা গেল যে শাকিব খানের পা থেকে মাথা অব্দি যা হয় সবই লাইমলাইটে আসার মতো। শাকিব খানের পা থেকে মাথার চুল পর্যন্ত যেখানেই আপনি হাত দিবেন সেখানে আপনার লাইমলাইটে আসবেন, সেখানেই ঝড় হবে, সেখানেই তুফান হবে। তো যদি মোশাররফ করিমের কাছে যায় বা নিশোর কাছে যায় বা আরিফিন শুভর কাছে যায়, আমার তো মনে করি যে তাদের মুখে নেওয়া উচিত এই ধরনের প্রপোজ। অবশ্যই আপনি যে কথাটা বললেন এই কথার রেঞ্জ ধরে আমি একটা কথা বলি যে যেটা বললেন যে তাদের প্রেজেন্সি মানে স্ক্রিনে ধরেন চঞ্চল চৌধুরী বা ফজলুর রহমান বাবু প্রেজেন্টটা কিন্তু অনেক বেশি না, তাদের উপস্থিতিটা অনেক বেশি না। যে ডিরেক্টর শাওন এদের কিন্তু অনেক বেশি ওনারা স্ক্রিনে নেয়। কারণ হচ্ছে ওনারা প্রত্যেকেই হচ্ছে মঞ্চশিল্পী। মঞ্চে একটা কথা আছে, আপনি যতটুকু থাকবেন ততটুকুই আপনার হচ্ছে খেলাটা দেখাইতে হবে। আর 1 মিনিটের জন্য যদি এই শিল্পীরা আসে তাহলে বুঝতে হবে তার দাগ কেটে যাবে। ফজলুর রহমান বাবু যদি 1 মিনিটের জন্য ছবিতে থাকে তাহলে সেই ছবিটা কিন্তু দাগ কেটে যায়, কারণ সে করার মতন ওই জায়গাটা যদি থাকে। ফজলুর রহমান বাবু যদি মনে করে যে এখানে 1 মিনিট আছে কিন্তু 1 মিনিট আমি করতে পারবো, অ্যাক্টিং করার জায়গা আছে, তবেই সে অ্যাক্টিং করতে আসে। তো এখানে আসলে ডাজন্ট ম্যাটার যে সে পুরো ছবিটাতে আছে কিনা বা ছবিতে কতটুকু অংশ আছে, কতটুকু তার ভ্যালু দাঁড়ালো কিনা, সেটা কিন্তু তারা দেখে না। চঞ্চল চৌধুরী বলেন, বাবু ভাই বলেন, ফজলুর রহমান বাবু বা আমাদের মোশাররফ করিম বলেন, তারপর থিয়েটার থেকে আসছে, তারা এইগুলো দেখে না। তারা দেখে যতটুকু আছে স্ক্রিনে ততটুকু সে অ্যাক্টিংটা প্রপার করতে পারছে কিনা, জায়গাটা আছে কিনা অ্যাক্টিং করার মতো।
তবেই সেই জায়গাটাতে কাজ করতে রাজি হয়। তো এই জন্য যেটা আমার কাছে মনে হয়, আমাদের সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আমাদের এই টেলিভিশন মিডিয়া যারা স্টার আছে প্রত্যেকেই তো এখন কাজ করছে আমাদের শাকিব খানের সাথে। তো তেমনি প্রত্যেকেরই উচিত, যারা এখন কাজ করেনি তারা প্রত্যেকেই উচিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আরো সমৃদ্ধ করার জন্য, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে শাকিব খানের সাথে একজোট হয়ে সুন্দর সুন্দর ছবিগুলোতে কাজ করা। তবেই আমাদের এই ইন্ডাস্ট্রিটা আরো ভালো একটা জায়গায় যাবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা আরো কিছু আজকে আমাদের বিভিন্ন নিউজ, যেসব নিউজগুলি আজকে বা গতকালকে ছিল সেগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের এখানে আমাদের কাজী হায়াত সাহেবের ছেলে মারুফ, কাজী মারুফ, উনি বলেছেন যে আদনান এবং ইকবালকে ইন্ডাস্ট্রিতে অবশ্যই দরকার আছে। তো এটার কারণ হিসেবে উনি বলেছে আদনান একজন প্রতিষ্ঠিত প্রডিউসার এবং শিল্পমনা মানুষ। একইভাবে শাকিবের সাথে দ্বন্দ্ব ছাড়া ইকবালের তেমন কোনো ঝামেলা নেই ইন্ডাস্ট্রির সাথে, শুধুমাত্র শাকিব ইস্যুতেই সে উল্টাপাল্টা বলে। তো কাজী হায়াতের ছেলে মারুফ, কাজী মারুফ, যিনি এবার ইন্ডিয়া আসছিলেন কিন্তু ভালো কিছু হয়নি তার সিনেমাটা, তো তার যে কথাটা যে অ্যাজ এ প্রডিউসার আদনানকে অবশ্যই ইন্ডাস্ট্রিতে দরকার আছে, আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে আদনান ভাই উনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা অবদান রাখছেন এবং সে দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে। তো যেহেতু সে কালচার বানায় এবং সে চেষ্টা করছে যে তার ছবিগুলোর মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে একটা বড় অবদান রাখার জন্য, এবং সে চাচ্ছে যে সবার ছবি, সে কিন্তু আমি যতটুকু তাকে দেখেছি স্ক্রিনে এখন পর্যন্ত সে কিন্তু অন্যের সমালোচনা খুবই কম করেছে, অন্যের সমালোচনা একদম করেনি। আর সে চাইছে প্রত্যেকটা মানুষের যারা যারা ইনভেস্ট করে বা পরিচালনা করে প্রত্যেকের ছবি যেন ভালো হয়। সে আসলে সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি যেন একটা ভালো জায়গায় যায়। কিন্তু অন্যদিকে আমাদের ইকবাল মামা উনি আসলে একেবারেই সরাসরি মানুষের সমালোচনা করে, সরাসরি সবার সমালোচনা করে। এইটা ওনার একটা বড় আমি মনে করি দোষ। এইটা যদি উনি ওভারকাম করে ফেলতে পারে তাহলে আমি মনে করি ওনার আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার আছে। আর সমালোচনা করবে না কেন, সমালোচনাকে দরকার আছে, সমালোচনা করতে হবে, সমালোচনা করতে হবে গঠনমূলক সমালোচনা। যেই সমালোচনা করলে একটা মানুষের উপকার হবে, সেটা ইন্ডাস্ট্রির হোক বা ব্যক্তিকেন্দ্রিক হোক, সবারই উন্নতি হবে, সেইভাবে গঠনমূলক একটা সমালোচনা করা উচিত। কিন্তু আমাদের ইকবাল মামার যেটা সমস্যা দেখা দিচ্ছে সে হচ্ছে গঠনমূলক সমালোচনা করে না। তার সাথে একটা সমস্যা হয়েছে আমাদের সুপারস্টার শাকিব খানের, সেই সমস্যার রেস ধরে তার নামে ঢালাওভাবে নেগেটিভ কথা বলে যাচ্ছে। এইটা আসলে ঠিক না। মানুষের সাথে মানুষের দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, তার সাথে তার মানিন্য হবেই, মনের সম্পর্ক বা কাজের সম্পর্ক দিক থেকে এটা হয়, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে সে যদি ভালো কাজ করে সেই কাজের ক্ষেত্রেও আমি এসে যে সমালোচনা করে যাব সেটা কিন্তু ঠিক না। ভালো কাজের প্রশংসা করতে হবে। এবার দেখা গেছে যে ইকবাল মামার সাথে এবার শাকিব খানের দ্বিতীয় ওয়াইফ বুবলির একটু সমস্যা হয়েছে। ধীরে ধীরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল এবং বুবলিকে এবং রওশনকে উনি বিচ্ছেদ সিনেমা থেকে বাদ দিয়েছেন বলে ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন জায়গায় উনি সাক্ষাৎকারে বলেছেন, উনি প্রেসে বলেছেন। বা বুবলি বলেছে যে আমি তো আসলে সাইনিংই করিনি, তাহলে আমাকে উনি বাদ দিলেন কিভাবে? যদিও আজকে উনি ঢাকা এইজ নামে একটা পত্রিকাতে বা একটা অনলাইন চ্যানেলে উনি বলেছে বুবলি আমার কাছে সাইনিং করেছে বিচ্ছেদের জন্য এবং বুবলির কাছে তিনি সাইনিং এর টাকা ফেরত চাইলেন। এবার কি তাহলে পুরো পরিবারের সাথেই ইকবাল সাহেবের ঝামেলা তৈরি হলো? আসলে হয়েছে কি, এইটার সত্যতা এখনো আমরা জানি না। আসলে বুবলি ছবিতে সাইন করেছে কিনা বা বুবলিকে কাস্ট করা হয়েছে কিনা। এখন সে যদি বলে থাকে যে সাইন করা হয়েছে বা বুবলি যদি বলে থাকে যে আমাকে সাইন করা হয়নি, এটার এখনো সত্যতা আমরা জানি না। তবে ইকবাল মামা যেভাবে কথাগুলো বলছে এতে করে আমাদের আসলে একটা জানি না উনি আসলে কোন হিসেবে কোন দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো উনি ছড়াচ্ছে। মানুষকে একটা ফিল্মে কাস্টিং করতেই পারে, একটা ফিল্মে অল্টারনেটিভ কাস্টিং থাকে, একটা নায়কের 2-3টা কাস্টিং থাকতে পারে, নায়িকার 2-3টা কাস্টিং থাকতে পারে। সেই রকম কাস্টিং যদি উনি করে থাকে আর সেখান থেকে যদি বাদ দিয়ে থাকে সেটা একটা ব্যাপার না, কিন্তু সে যদি সাইনিং করে থাকে এবং সেটা থেকে যদি তাকে বাদ দিয়ে থাকে সেটা তার জন্য একটা অপমানজনক। এখন এটার সত্যতা কিন্তু আমরা এখনো জানি না, এটা কতটুকু সত্য। আসলে এখানে
ইকবাল সাহেবের ক্ষোভ হচ্ছে রওশন এবং বুবলি রিভেঞ্জের কোন রকম প্রমোশনে তারা যায়নি এবং রিভেঞ্জের কোনো প্রমোশন করেনি। বুবলির ব্যাপারে অভিযোগ হচ্ছে যে যেহেতু শাকিব খান তার স্বামী, এই কারণে বুবলি শাকিব খানের সিনেমা তুফানের সরাসরি প্রমোশন না করলেও সে রিভেঞ্জের প্রমোশন করেনি। কিন্তু তার খুব অন্য জায়গায়, রোশন কেন রিভেঞ্জের প্রমোশন? রোশনের তো এটা সলো হিরো, রোশনের কি এটা করা উচিত হয়েছে কিনা এটাও তার প্রশ্ন। তবে এটা ঠিক যে রোশন যেহেতু এই ছবির হিরো, তার অবশ্যই প্রমোশনে অ্যাটেন্ড করা উচিত ছিল। যদিও শাকিব খানের তুফানের সাথে এটা সেভাবে মার্কেট পাবে না বা মার্কেট পাওয়ার কথা না, তবুও তার সিনেমা হিসেবে তার প্রমোশনে যাওয়া উচিত ছিল, সেটা ইকবাল মামার হোক বা অন্য কারো হোক। আরেকটা বিষয় আসছে যে সেটা হচ্ছে যে এক নায়িকার জন্য 3 জনপ্রিয় নায়িকার সিনেমা চালু। এই ঘটনাটা হয়েছে যে অনন্য মামুন লাস্ট কিছুদিন আগে ক্রু নামে একটি ইন্ডিয়ান সিনেমা দেখে তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি একটা ক্রু লেভেলের বাংলাদেশি সিনেমা বানাতে চাইছিলেন, যেটা বিমান পালার উপরে গল্প, সমাচারতা নেই, আরো অনেক কিছু সেটা জড়িত থাকে। এইরকম একটা চলচ্চিত্রে উনি অভিনয় করার জন্য 3 জনকে প্রস্তাব দিয়েছেন। একজন হচ্ছে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি এবং বিদ্যা সিনহা মিম। কিন্তু এই ছবি যে অ্যারেঞ্জার, যিনি যার নাম বলা হয়েছে জাহারা মিতু, তার কারণে এই 3 নায়িকা মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম এবং কি বলে এটাকে নুসরাত ফারিয়া, যাহারা মিমের সাথে তারা কাজ, মিতুর সাথে তারা কাজ করতে রাজি হবে, এবং তারা বলেছে যে মিতু এখনো তাদের সমপর্যায়ে আসেনি। তো মিতু পরিবর্তে অন্য কেউ যদি সমপর্যায়ে থাকে তাহলে তাদের সাথে কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ একাধারে 3 নায়িকা এখানে না করেছেন, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া এবং মাহিয়া মাহি। তো নতুন কিন্তু এখানে আসলে বিপদে পড়েছে অনন্য মামুন। আর অনন্য মামুন থাকবে সেখানে সমস্যা হবে না, সেখানে গন্ডগোল হবে না, এমন তো হতে পারে না। কারণ মামুনের কেরিয়ারে মামুন 1 মাসের মানে 30 দিনের বেশি সময় তখন সে ফ্রি ছিল না, কোনো না কাজে আলোচিত বা সমালোচিত ছিল। তো এবারে উনি ভালো একটি সমস্যা করেছে, যেটা অ্যারেঞ্জার হচ্ছে যাহারা মিতু, যে সিনেমাটা, সেই সিনেমাটাতে 3 নায়িকা সরাসরি না করলেন। আসলে নতুনদেরকে একটু সুযোগ দেওয়া যেত বোধহয়, ফারিয়া, মাহিয়া বা মিমের কাছ থেকে আর একটু সাপোর্ট পাওয়া যেত। না, আসলে হয়েছে কি, ধরেন যাদের কথা বললেন বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া আর মাহিয়া মাহি, তাদের 3 জনেরই কিন্তু আসলে মিডিয়া একটা অবস্থান রয়েছে। তো তাদের যে অবস্থান, সেই অবস্থানের থেকে আসলে তাদের অনেক হিসেব করে কাজ করতে হয়। কারণ অবস্থান তৈরি করা যতটা কঠিন, তার চেয়ে অবস্থাটা ধরে রাখাটা তারও চেয়েও বেশি কঠিন। তো তারা তাদের অবস্থান থেকে কিছু চিন্তা করে এই বিষয়টা হয়তো ভাবছে যে তার সাথে স্ক্রিন শেয়ার করাটা বা তার সমপর্যায়ে একই ক্যারেক্টার করাটা হয়তো এই কারণে হয়তো ভাবছে। কিন্তু আবার ক্যারেক্টারের প্রায়োরিটিটাও তারা দেখে যে তাদের ক্যারেক্টারটা কতটুকু প্রায়োরিটি আছে বা এই ক্যারেক্টার, এই গল্পে তাদের অবদানটা কতটুকু। কারণ বিদ্যা সিনহা মিম ধরেন ওর শুরুটা হয়েছে আপনার নাটক দিয়ে, মডেলিং দিয়ে, বিভিন্নভাবে ও কিন্তু আজকে একটা ভালো অবস্থানে চলে এসেছে। মাহিয়া মাহি, সেও ফিল্মে একটা ভালো অবস্থানে ছিল। তারপর নুসরাত ফারিয়া, সে সুপার, তার কথা তো বলায় বাহুল্য, কারণ সে অনেক ভালো একটা অভিনেত্রী। সব দিক থেকে এই 3 জনের একটা মিডিয়াতে অবস্থান আছে এবং 3 জনের ক্যারিয়ারও কিন্তু ভালো, খারাপ যে কোনো কারণে হয়তো অনেকেই হয়তো পিছিয়ে আছে, বাইরে আছে, কিন্তু তাদের 3 জনের একটা অবস্থান মিডিয়াতে তৈরি হয়েছে। তো সেই অবস্থান থেকে কিন্তু তারা চিন্তা করে যে তারা যে গল্পটাতে কাজ করবে বা যে ডিরেক্টরের আন্ডারে কাজ করবে, সেইটা যেন তাদের মতো করে করার মতো হয়। তারা যে কাজটা করবে, তারা যে স্ক্রিন শেয়ারটা যার সাথে করবে, সেটা হিরো হোক বা তার প্যারালাল কোনো নায়িকা হোক, যদি তাদের সমকক্ষ না হয় তাহলে আসলে এটা কোনো নায়ক বা নায়িকা আসলে করতে চাইবে না। তো আজকের মতো এই সবই নিউজগুলি ছিল মার্কেটে। গত 24 ঘন্টায় এই নিউজগুলি মার্কেটে ছিল ইকবাল মামা, ছিল শাকিব খান, ছিল তুফান 2 এর গল্প, ছিল আরিফিন নিশো, ছিল আরিফিন শুভ, ছিল মাহিয়া মাহি, ফারিয়া সহ আরো যাদের কথা আমরা বলেছি, যাদের কথা আমরা বলতে পারি তাদের কাছে সরি। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো
পর্বের অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও এই চ্যানেলে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায়, গুড বাই, টাটা, বাই বাই, আসসালাম।